নমস্কার। হেলথ প্রোগ্রাম নিয়ে আমরা যথাসময়ে চলে এসেছি। এই অনুষ্ঠান আপনাদের ভালো থাকতে শিখিয়েছে, এই অনুষ্ঠান আপনাদের সুস্থ থাকতে শিখিয়েছে এবং সুস্থ থাকা মানেই হচ্ছে আয়ুর্বেদের সাথে থাকা, যেখানে ভেষজ উপায়ে একেবারে প্রাকৃতিকভাবে আমাদেরকে সুস্থ করে তোলে। আয়ুর্বেদ মানেই হচ্ছে কেমিক্যাল ফ্রি কিছু ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে ভালো হয়ে উঠতে পারি। কিন্তু সঠিক আয়ুর্বেদ পদ্ধতিতে সেই চিকিৎসার দরকার এবং সেই চিকিৎসা একমাত্র করতে পারে যেই প্রতিষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে সব রকম দুরারোগ্য ব্যাধির এবং সাধারণ ব্যাধির ভীষণ ভালো ট্রিটমেন্ট হয়, যেই ট্রিটমেন্ট হয় টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড, একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদেরকে সুস্থ করে তোলা হয় যে কোনো দুরারোগ্য ব্যাধি বা সাধারণ ব্যাধি থেকে। এবং আমাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে যাদের একটু বয়স হচ্ছে, মানে আফটার 50, প্রত্যেকের দেখা যায় একটা ব্যথা বেদনার জায়গা তৈরি হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা বেদনার জায়গাটা তৈরি হচ্ছে দেখা যায়। তো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ থাকতে পারবো, সেই নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা রয়েছে এবং সেই আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন অভিজ্ঞ চিকিৎসক, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। প্রথমে ডাক্তারবাবুকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আমাদের মানে বয়সের ব্যাপারটা আমি উল্লেখ করলাম কারণ বয়স একটু বেড়ে গেলে ব্যথা বেদনার জায়গাটা একটা ইন জেনারেল হয় ধরে নিতে পারি, হয়তো ব্যতিক্রম দু একজন থাকতেই পারে। তো কিছু কিছু পেন রয়েছে, যেমন সাইটিকার ব্যথা বলে আমাদের যেমন মা ঠাকুমাদের বলতে শুনেছি। তো এই যে সাইটিকা পেন, এটা অ্যাকচুয়ালি কি? দেখুন, আমাদের যে মেরুদণ্ডের হাড় রয়েছে, ঠিক আছে, একদম ঘাড়ের থেকে নিয়ে কোমর অবধি সেই হাড়টা বিস্তৃত আছে। তার মধ্যে অনেকগুলো ছোট ছোট হাড় দিয়ে কিন্তু এই বড় হাড়টা, যেটা মেরুদণ্ডের হাড় বলি, সেটা গঠন হয়েছে। একটা কিন্তু সিঙ্গেল হাড় না, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে গঠন হয়েছে এবং হাড়গুলো ছোট ছোট একটার সাথে আর একটা লাগানো আছে বলেই দেখবেন আমরা মুভমেন্ট করতে পারি, নড়াচড়া করতে পারি, ঘাড় নাড়াতে পারি, কোমর নাড়াতে পারছি বা বিভিন্ন দিকে আমরা মুভমেন্ট করতে পারছি। এটা যদি একটা স্টিপ হতো, মানে একটা সিঙ্গেল হাড় হয়ে যেত, যেটা অনেক সময় কিছু রোগ আছে তার থেকে হয়ে যায়, যে জয়েন্টগুলো সব স্টিপ হয়ে যায়, তখন কি হতো, তাহলে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারতাম না। তো এই যে হাড়গুলো ঘাড় থেকে মাথার নিচের থেকে, মানে ঘাড় থেকে শুরু করে কোমরের নিচে অবধি আছে, তো এই ঘাড়ের মধ্যে যে কোমরের যে হাড়গুলো, যেগুলো আমরা বলি লাম্বার স্পাইন, ঠিক আছে, লাম্বার রিজিয়নে যেটা আছে, সেখান থেকে কিছু নার্ভ বেরিয়েছে। প্রত্যেক জায়গা থেকে নার্ভ বেরিয়েছে, হাড়গুলোর এক একটা এক এক জায়গায় গেছে। তো লাম্বার রিজিয়ন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো কোথায় যায়? ঠিক আমাদের কোমরের নিচ দিয়ে, আমাদের বাটাকের নিচ দিয়ে, পায়ের থাইয়ের পেছন দিক দিয়ে নিচের দিকে নামে, ঠিক আছে। এই নার্ভগুলোর নাম হচ্ছে সায়াটিক নার্ভ। এখানে কিছু নার্ভ আছে যেগুলোকে সায়াটিক নার্ভ বলা হয়। যখন আমার কোমরের সমস্যা হয়, যখন যে কোনো মানুষের যদি কোমরের সমস্যা হয়, সেটা অনেক কিছু হতে পারে, স্পন্ডাইলাইসিস হতে পারে, দেখা যায় যে অনেক সময় ক্ষয় হয়ে গেছে, দুটো হাড়ের মাঝখানে আবার একটা করে কিন্তু কুশন থাকে স্পঞ্জের মতো, ঠিক আছে, যেটাকে ডিস্ক বলা হয়, ডিস্কগুলো সরে গেছে বা মনে হচ্ছে ফুলে উঠেছে ওখানে। এই জায়গাগুলোতে যখন কোনো রকম একটা সমস্যা হয়, তখন ওখান থেকে কি করে, নার্ভগুলোর উপরে চাপ পড়ে। এবার নার্ভগুলো চাপ পড়ার পর নার্ভটা যে জায়গায় যে অবধি পৌঁছেছে সেই জায়গায় একটা কিন্তু আমরা ব্যথার অনুভূতি পাই এবং ঝিনঝিন করতে পারে, ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, হাঁটতে গেলে প্রবলেম হতে পারে। এই যে ব্যাপারটা, এই যে রোগটা, যেটা সায়াটিক নার্ভের উপরে সমস্যা হচ্ছে, সেটাকে বলি আমরা সায়াটিকা। এবং এই সায়াটিকা হলে কিন্তু সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে ব্যথার সমস্যা কিন্তু আমরা দেখতে পারি এবং চলাফেরাতেও একটু অসুবিধা হতে পারে। বেশ, তাহলে আপনার যদি ব্যথা বেদনার জায়গা কোথাও তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে মানে একেবারে প্রায়র স্টেজে যদি আপনারা এসে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন। এবং হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে আপনাদের আসার জন্য, কিন্তু সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এবং আপনাদের কাছে ডিমান্ড আছে বলেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এভাবে
কোনায় কোনায় বিস্তারিতভাবে ছড়িয়ে পড়েছে। কোথায় কোথায় চেম্বার আছে অনুষ্ঠানে অবশ্যই বারে বারে আপনাদেরকে জানিয়ে দেবো। কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া থেকে, নামটা বলুন, কে বলছেন? আমার নাম মৌমিতা সাহা। আচ্ছা, কি হয়েছে বলুন। ম্যাডাম, সমস্যা বলতে না, আমার ওই বাঁদিকের তলপেটটায় কয়েকদিন ধরে দেখছি না খুব ব্যথা হচ্ছে, শুধু বাঁদিকটাতেই হচ্ছে। বাদিকের তলপেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বাদিকের তলপেটে এটা নিচের দিকটা। আপনার কি আগে কোনো সমস্যা ছিল, গাইনির সমস্যা বা কিছু? না, এরকম কোনো সমস্যা ছিল না, তবে গাইনি ডাক্তার একবার দেখিয়েছিলাম পিরিয়ডস এর প্রবলেমের কারণে। হ্যাঁ, কি প্রবলেম? ওই পিরিয়ডস এর প্রবলেমের কারণে একবার দেখিয়েছিলাম। আচ্ছা, এখন পিরিয়ডস নরমাল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার এজটা কত? 23 বছর। 23 বছর। তো আরেকটা কথা বলবো যে আপনার কি পটি ক্লিয়ার হয়? হ্যাঁ বলুন। আপনার কি স্টুল ক্লিয়ার হয় রেগুলার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তলপেটের ব্যথা বলছেন। দেখুন, আমাদের তো অনেক রকম সমস্যা থাকে, তলপেটে অনেক কিছু আছে। যেমনি ফিমেল অর্গানস আছে, তেমনি আমাদের ধরুন কি বলবো, ইউরিনারি ব্ল্যাডার আছে, ঠিক আছে? তারপরে আমাদের আরো যেটা আমাদের রিপোর্ট করাতে হবে? না, কিছু করাতে হবে না। আগে আপনি আসুন, একবার ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে এসে ডাক্তারবাবুদের দেখান। ডাক্তারবাবুরা যদি দেখে মনে করে কোনো রিপোর্ট করতে হবে, সেভাবে আপনাকে রিপোর্ট করবে। একটা আচ্ছা। সামনাসামনি আসার প্রয়োজন রয়েছে, হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি সামনাসামনি এসে দেখানোর প্রয়োজনটা রয়েছে। 9830235527 অথবা 9830235537 এইখানে আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বার আছে আপনি সেখানে পৌঁছে যান। আর যেই চেম্বারগুলোতে আপনারা আগামী দিনে ডক্টরদের পাচ্ছেন তার একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিচ্ছি। আপনারা মেচেদা চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরের চেম্বারে বসবেন ডক্টর এ হালদার, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং বনগাঁ চেম্বারে বসছেন ডক্টর এন ভট্টাচার্যা, ক্যানিং এ থাকবেন ডক্টর আর দে, আসানসোলের চেম্বারে বসবেন ডক্টর বি শর্মা, বর্ধমানের চেম্বারে এবং দুর্গাপুরের চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে বসবেন ডক্টর এ হালদার এবং আরামবাগের চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, কোচবিহারে বসবেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে এবং ঝাড়গ্রামের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে বসবেন ডক্টর এস খা, আর শিলচরের চেম্বারে এবং গৌহাটির চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে বসবেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে থাকবেন ডক্টর এস ঘোষাল, আগরতলাতে বসছেন ডক্টর এন ভট্টাচার্যা, আলিপুরদুয়ারে বি শর্মা থাকবেন এবং ডিব্রুগড়ের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে পার্টিকুলার শিডিউল যেখানে ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। আর কলকাতায় তো চেম্বার রয়েছে আপনারা জানেন, ল্যান্সডাউনে শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। হাওড়াতে চেম্বার রয়েছে, হাওড়া, শিবপুর, দাসনগর, বাল্টিগুড়ি বাজার। আর চেম্বার পাচ্ছেন হেড অফিস মধ্যমগ্রামে। অর্থাৎ আপনাদের সুবিধে অনুযায়ী চেম্বারে আপনারা পৌঁছে যান। বুকিং নাম্বার যেটি রয়েছে বা হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে সেখানে আপনারা ফোন করে বললে পরে আপনাদের লোকেশন ওরা আপনাদেরকে হেল্প করে দেবে। তো আমাদের আলোচনায় ফিরে আসব যে সাইটিকার পেনের ক্ষেত্রে মানে সেই পেনের যদি ঠিক মতো ট্রিটমেন্ট না হয় সেটা কি রকম কমপ্লিকেশন দাঁড়াতে পারে আমাদের। দেখুন, আমাদের তো নার্ভ, যে কোনো আমাদের যেখানে আমাদের অনুভূতি আছে সেখানেই আমাদের নার্ভ আছে, ঠিক আছে? তো তার মানে সারা শরীরেই নার্ভ ছড়িয়ে আছে। তো এবার যদি সায়াটিকা নার্ভের উপরে চাপ আসে বা সেখানে সমস্যা হয়, তাহলে ব্যথার তো সমস্যাগুলো আমি বলেই দিলাম যে ব্যথার প্রকোপগুলো বাড়বে, চলাফেরায় অসুবিধা হবে। যদি আরো যদি দিন দিন যদি সেটা ট্রিটমেন্ট না হয়, এবার ট্রিটমেন্ট আপনি ভাববেন না যে আপনার থায়ের পেছন দিকে ব্যথা করছে, পায়ের নিচ দিকে ব্যথা করছে মানে সেখানে আপনি মালিশ করে দিলেন ব্যথা ঠিক হয়ে গেল, না, একেবারেই না। সেটাই কিন্তু আপনার রোগটা সারবে না। রোগটা সারাতে গেলে যে এখানে উৎস, এই যে আপনার কোমরে যে সমস্যাটা হয়েছে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। সেই ট্রিটমেন্টটা করবে, হ্যাঁ অবশ্যই যদি কোনো রকম থেরাপি হয় সেই থেরাপিটা সারা পা জুড়েই হবে, কিন্তু
সমস্যাটা যেখানে সেইটাকে ঠিক করতে হবে, সেইটাকে ঠিক করলে অটোমেটিক দেখবেন ব্যথাটাও চলে গেছে, পায়ের যে চলাফেরায় অসুবিধা সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার ট্রিটমেন্টে যখন আপনি আসবেন তখন আমাদের ডাক্তারবাবুরা দেখে বলে দেবে, অনেকের ওজন বেশি থাকে, সে ওজন কমাতেই হবে, কারণ না হলে কোমরের উপরে চাপটা অনেক বেশি পড়ে, আরও কি হয় হাড়ের যে শেপটা সেটাও চেঞ্জ হয়ে যায়। এরকম বিভিন্ন ব্যাপার রয়েছে, সেগুলো দেখে বুঝতে হবে। এবার আবার আমি পায়ের দিকে যে কথাটা বললাম, পায়ের নিচের দিকে পেছন দিকে যে ব্যথাটা, সেটা মানে সায়াটিকা পেইন হতে পারে, কিন্তু আবার এটাই ভাববেন না এটা শুধু সায়াটিকাও হতে পারে। অনেক সময় এমনও হয় ভেরিকোজ ভেন থাকে অনেকের, সেখানেও পায়ের ঠিক পেছন দিকটায় কিন্তু হাঁটুর নিচ থেকে ব্যথা হয়। তাহলে বুঝবেন কিভাবে, এই নিয়ে কিন্তু আমাদের একটু বুঝে নেওয়া উচিত। কে আছেন বলুন ফোনে? নমস্কার। হ্যাঁ, আমি অমল দত্ত রায় বলছি নিবেলা। বলুন। বলছি স্পেশালি এই শীতের সিজনটা পড়তে মানে বিগত কয়েকদিন ধরে স্পেশালি হাতে ব্যথা কিংবা পায়ে ব্যথা, ডাক্তারবাবু যেগুলো বললেন এই সিমটম গুলো আমার ক্ষেত্রেও হচ্ছে। আমার এখন বয়স প্রায় 45 প্লাস। তো এক্ষেত্রে এমন অবস্থায় আমার করণীয় যদি ডাক্তারবাবু কিছুটা গাইডলাইন দেয়, এবং ওনার কথাটা আমি যেটা শুনলাম পঞ্চকর্ম পদ্ধতিটা খুব ফলপ্রদ, তো সেটা সম্পর্কে সেটার গাইডলাইন কি আমি নিতে পারি, কিংবা আমি কি প্রসেসে এগেলে ভালো হয় কিছুটা। আচ্ছা, আর আপনার এমনি ব্যথা কি এটা মানে শীত পড়েছে বলে হচ্ছে, তাই তো? হ্যাঁ, পার্টিকুলার শীত শুনলাম, মোটামুটি শীত পড়েছে বলে বিগত কয়েকদিন মানে ব্যথা ডাক্তারবাবু আগেও ছিল, কিন্তু বিগত কয়েকদিন ধরে ব্যথাটা বেড়েছে শীতের জন্য। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি পুরো ডিটেলসে। দেখুন, শীতকালে কেন আমাদের ব্যথাটা বাড়ে এটা একটু বোঝার ব্যাপার আছে। আয়ুর্বেদিক মতে যদি বলি তাহলে বুঝতে হবে যে শীতকালে আমাদের শরীর ড্রাই হওয়া শুরু হয়। ঠিক আছে, ড্রাই হওয়া মানে হচ্ছে যেটা বাত প্রকৃতি আছে সেটা কিন্তু বাড়তে থাকে। বাত প্রকৃতি বা বাত দোষ যেটা বলি আমরা, বাত দোষ যদি বাড়তে থাকে শরীরের মধ্যে, তাহলে শরীর ড্রাই হবে এবং বায়ুর প্রভাবটা কিন্তু বেশি পড়বে শরীরের মধ্যে, এবং বায়ুর প্রভাব যখনই বেশি পড়ে আমাদের ব্যথা কিন্তু শুরু হয়ে যায়। এইবার আরেকটা ব্যাপার আছে যেটা খুব গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার আছে। শীতকালে কি হয়, আমাদের যে রক্তর যে নালীগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সরু হয়। যে কোনো কিছু দেখবেন গরমে বাড়ে এবং শীতে সেটা কমে। দেখবেন আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, একটা লোহার যখন রেল লাইনের উদাহরণ দেওয়া হতো তখন কিন্তু বলা হতো একটা গ্যাপটা কেন থাকে, কারণ গরমকালে রেল লাইন দুটো যে লোহার যে লাইন তার মধ্যে গ্যাপটা এর জন্যই রাখা হয় যে যাতে গরমকালে ওটা বেড়ে উঁচু না হয়ে যায়, কারণ দুটো দুটোকে ঠেললে তো ওটা চেঞ্জ হয়ে যাবে, সে প্লেন থাকবে না। তাই গ্যাপ রাখা হচ্ছে, বাড়লেও যাতে দুটো কাছাকাছি আসবে কিন্তু একটা আর একটার সাথে ধাক্কাকে উল্টো দিকে উঠে যাবে না। ঠিক আছে, তার মানে কি গরমে বাড়ছে জিনিসটা আর শীতকালে নর্মাল থাকছে। শরীরের মধ্যেও কিন্তু এটা হয়, যত শীত বাড়ে তত কিন্তু আমাদের ব্লাড ভেসেলগুলো সংকুচিত হতে থাকে, এবং যত সংকুচিত হতে থাকে তত কিন্তু দেখা যায় আমাদের ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আছে, এবং যাদের দেখা যাবে যে কোলেস্ট্রল বেশি, সেখানে তার মানে কি নোংরা আরো বেশি জমে আছে, সেখানে আরো বেশি কিন্তু সরু হয়ে যাবে। তাতে হার্ট মানে হার্টেরও সমস্যা হতে পারে, তার সাথে সাথে ব্যথার প্রকোপগুলো কিন্তু বেড়ে যায়। এবং আমরা এটাও দেখেছি নার্ভের ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি কেউ শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করে ফেলে কোনো শীতের জায়গায় গিয়ে, দেখবেন মনে হয় যেন হাড়টা কেটে পড়ে গেল, কারণ পেইন সৃষ্টি হয়ে যায়, কারণ কন্ট্রাকশন হয় অতিরিক্ত মাত্রায়। ঠিক আছে, তো এইটার জন্য প্রথম যেটা আপনার করতে হবে, যাতে আপনার এই সিচুয়েশনটা না আসে, তার জন্য কি করতে হবে, আপনার হালকা গরম জলে কিন্তু সবসময় স্নান করতে হবে। এটা কিন্তু যথেষ্ট হেলদি, আপনি 12 মাস করলেও এমনি কোনো ক্ষতি হবে না আপনার। ঠিক আছে, তার জন্য শীতকালে কিন্তু এটা মাথায় রাখবেন যাতে আপনার বডি টেম্পারেচারটা ঠিক থাকে, বাইরে থেকে যাতে ঠান্ডাটা আপনাকে অ্যাটাক না করতে পারে। স্নানের ব্যাপারটা বললাম, তার সাথে সাথে গরম জামা কাপড় পরবেন। আমাদের শরীরের টেম্পারেচার যদি বেশি ফল করে যায় তাহলে কিন্তু আমাদের শারীরিক সমস্যা হয়, এটা মাথায় রাখবেন। স্কিনের থেকেও এফেক্ট হয়, স্কিনও তখন দেখবেন টাইট হতে থাকে, যেহেতু ড্রাই হতে থাকে, শক্ত হতে থাকে স্কিনটা, কারণ ড্রাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার সাথে সাথে ব্লাড ভেসেল মাসেল সবই কিন্তু শক্ত হতে থাকে বা টাইট হতে থাকে। তার জন্য এই ব্লাড সার্কুলেশনটা যাতে ঠিক থাকে তার জন্য আপনার এটা মাথায় রাখতে হবে। অনেক সময় দেখবেন আরেকটা কথা আপনার মনে শুনবেন যে ঠান্ডায় একদম গাল চোয়াল জমে গেছে, করতে পারছে না, এগুলো শোনা যায় তো। খুব ঠান্ডার জায়গায় গেছে, যে কি হয়েছে, করতে পারছে না, কারণ এই যে এই মাসেলগুলো ম্যাসেটার মাসেল বলে, গালের এই পাশের মাসেলগুলো টাইট হয়ে গেছে, যেন মুখ খুলতে পারছে না ঠিক মতো, এই ঠান্ডার থেকে হচ্ছে। তার জন্য চেষ্টা করবেন শীতকালে
শুধু যতটুক খোলা রাখা প্রয়োজন ততটুক ছাড়া, যাতে নর্মাল একটা টেম্পারেচার মেনটেন হয় শরীরে সারা জায়গায়, ভেতর থেকে বাইরে থেকে সব সময়, সেরকম কিন্তু আপনার প্রোটেকশন নিয়ে চলতে হবে। এবং বলছি যে পঞ্চকর্মার কথাটা বললেন, যে কোনো মানুষ যার কোনো রোগ আছে তাকে ট্রিটমেন্ট দিলে পঞ্চকর্মার, তার যা রোগ আছে সেটা শেষে সেরে যাবে, এবং আনুষঙ্গিক যা রোগগুলো হয়তো অল্প অল্প আসছে সেগুলোও ভালো হবে। যার রোগ নেই সেও কিন্তু এই পঞ্চকর্মা থেরাপিটা নিতে পারে, কারণ পঞ্চকর্মার একটা বিশাল গুণ হচ্ছে বডিকে শোধন করে, মানে ডিটক্সিফাই করে। শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থ আবর্জনা জমে থাকে যার জন্য আমাদের রোগের সৃষ্টি হয়, সেগুলোকে আস্তে আস্তে শরীর থেকে বিভিন্ন পথ দিয়ে বের করে ফেলে। তার জন্য আপনিও নিতে পারেন। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। আমি সাহেব মল্লিক কথা বলছি হাওড়া থেকে। আমার শীতকালে প্রচন্ড ভাবে গলা খুসখুস হয় এবং সর্দির একটা থাকে, প্রভাব থাকে। সেক্ষেত্রে আমি চ্যবনপ্রাশটা প্রতিদিন খাই। এটা কি খাওয়াটা কতটা স্বাস্থ্যসম্মত, একটু যদি আমাকে বলেন। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি শুনতে থাকুন, আমি বলছি যে এই চ্যবনপ্রাশ খাওয়াটা যথেষ্ট ভালো, তবে সঠিক চ্যবনপ্রাশটা খেতে হবে। আজকাল কিন্তু বাজারে চ্যবনপ্রাশের নামে কিন্তু অনেক কিছু বেরিয়েছে, যার মধ্যে আমি খারাপ বলবো না, কিন্তু যে পরিমাণে যেই জিনিসটা, ওটা তো একটা জিনিস না, একটা অনেকগুলো কিন্তু ঔষধীয় গুণযুক্ত পদার্থ তার মধ্যে দিয়ে একটা চ্যবনপ্রাশ তৈরি হয়, ঠিক আছে? তার জন্য সেই পদার্থগুলো যেগুলো আপনার ইমিউনিটি বাড়াবে, যেগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে, যেখানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে, ঠিক আছে, তার জন্য যা যা জিনিসগুলো দরকার সবগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, তার জন্য এরকম একটা ভালো চ্যবনপ্রাশ কিন্তু আপনার গ্রহণ করতে হবে। এটা এমন নয় যে শীতেই খালি খেতে পারেন, আপনি সারা বছরই খেতে পারেন, তবে সঠিক জিনিসটা খেতে হবে। তার জন্য আমি বলবো, যদি আপনার ওরকম পরামর্শ দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের নিজেদের কিন্তু তৈরি এইরকম প্রোডাক্ট রয়েছে, যেগুলো আমাদের পেশেন্টকে দেওয়া হয়। আমরা কিন্তু কোনো প্রোডাক্ট মানে পাবলিকের মধ্যে বিক্রি করি না। শুধু যারা আমাদের বোনাফাইড পেশেন্ট, যারা আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে, শুধু তাদের জন্যই সেই প্রোডাক্টগুলো তৈরি করা হয়, সবার জন্য নয়। তাই আপনার যদি মনে হয় যে চ্যবনপ্রাশের দরকার আছে, একবার আমাদের কাছে যোগাযোগ করবেন। কিভাবে করলে আপনি ওটা সংগ্রহ করতে পারবেন আমরা বলে দেবো। বেশ, কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি শুক্লা দত্ত বলছি। বলুন। বলুন। হ্যাঁ, আমার মেয়ের একটু সমস্যা, সেই জন্য কথা বলছি। হ্যাঁ, বলুন। বলুন। হ্যাঁ, আমার মেয়ে 32 বছর বয়স। হ্যাঁ, ও দুবার করোনা হয়েছে, তারপরে ডেঙ্গু, তারপরে হার্পিস 3-4 বার হয়েছে। হ্যাঁ, এখন লিভারের একটু পরশুদিন আমি সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করেছি। হ্যাঁ, আপনাদের এসব এত তো বুঝি না, কিন্তু লিভারের সমস্যাটা কি করলে সমাধান পাওয়া যাবে? দেখুন, আপনার মেয়ের বয়স কত? বয়স আমার বয়স না, আমার মেয়ের বয়স 32 বছর। মেয়ের বয়সই বলছি, 32 বছর বয়স, তাই তো? ওনার ও কোনোদিন অ্যালকোহল কোনোদিন কনজিউম করেনি একদম। না, বুঝেছি। দেখুন, লিভারের সমস্যা শুধু অ্যালকোহল খেলে হয় না, নন অ্যালকোহল যারা আছে তাদেরও কিন্তু হতে পারে, ঠিক আছে? আমি সেটা বলছি। তার আগে বলুন, মেয়ের বয়স 32 বছর, মেয়ে কি ম্যারিড? ম্যারিড, 3 বছর বিয়ে হয়েছে, চাকরি করে, কিন্তু অফিসটা অনেক দূরে। খাওয়া দাওয়া, হ্যাঁ, বাইরের খাওয়া দাওয়া খায়, তাই তো? বাইরে না, বাড়িতেই করে দিই, কিন্তু সেগুলি হয় না। অফিসিয়াল ইয়েতে এক্সিকিউটিভ প্রতিদিনই থাকে বাইরের, মানে ওদের ক্যান্টিন আছে, ওদের খাওয়া দাওয়া। বুঝতে পেরেছি। প্রথম কথা শুনুন, আপনার মেয়ে যে এত রোগে ভুগছে তার প্রথম কারণ হচ্ছে তার ইমিউনিটি ফল করেছে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে মানুষের শরীরে থাকে সেটা যার যত কম হয় তাকে তত বেশি রোগ এসে গ্রাস করে, ঠিক আছে? দেখবেন অনেকে শীতের মধ্যে অনেক ঠান্ডার জায়গায় ঘুরে এলো, কোনো ঠান্ডাই লাগলো না, কোনো কষ্ট হলো না। আবার অনেকে অল্প ঠান্ডাতেও দেখা যায় যে হট করে ঠান্ডা লেগে গেছে। কারণ প্রত্যেক ব্যক্তির যে ইমিউনিটি লেভেলটা কিন্তু এক নয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে? সেটা পরিবেশ পরিস্থিতি, লাইফস্টাইল। ভিটামিন D3টাও কম। আচ্ছা, তাহলে দেখুন ওনার কিন্তু অনেকগুলো চেহারা কেমন, ভারী না পাতলা? চেহারা তো ভাই নাচ করে তো, মানে একটু এখন
চেহারাও অনেকটাই, ওয়েটও আছে 67। তার মানে ওজনটা বেড়ে গেছে। দেখুন এগুলো কিন্তু এই যে ওজন বেড়ে যাওয়া, এতবার রোগ হওয়া, এগুলো কিন্তু ইমিউনিটির অভাবের জন্যই হচ্ছে। এবার কি করতে হবে আমি সেটাই আসি। আমাদের এখানে কিন্তু আয়ুর্বেদায় প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট আছে, যেটা বলছিলাম। সেখানে আপনার যে লিভারে মেয়ের যেটা হয়েছে, মনে হয় ইউএসজি করে আপনি ফ্যাটি লিভার পেয়েছেন, তাই তো? হ্যাঁ, লিভারটা একটু বড়, এনলার্জ লিভার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হেপাটোমেগালি বলে হয়তো লেখা আছে, দেখবেন সেখানে। ঠিক আছে, যেটা হচ্ছে মানে লিভারটা এনলার্জ হয়ে গেছে। ঠিক আছে, তো হ্যাঁ, এইটা হয় যখন লিভার ইনফেকশন হয়েছিল। ওর আবার 3 বছর আগে হয়েছিল, বিয়ের আগে। আচ্ছা, তখন মানে ওষুধের নাম বলতে হবে না, ওষুধের নাম বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি যেটা করতে হবে। মেয়েকে নিয়ে একবার আমাদের কাছে আসতে হবে, ঠিক আছে? দেখে আমরা তার ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করলে এই রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে আর লিভারের সমস্যাও ঠিক হয়ে যাবে। কিন্তু একটাই কথা বলবো, প্রাথমিক ভাবে আসতে তো 2-1 দিন সময় লাগে। মানে ইমিউনিটি বাড়ানোর জন্য কি ওষুধ খাওয়া, কি জিনিস খেলে হবে? ওষুধ খেয়ে ইমিউনিটি বাড়বে না। প্রথমে যেটা মানে ঘরে পদ্ধতি বলছি শুনতে থাকুন। আমি যেটা বলছি, কোথায় থাকেন, ফোন করছেন কোথা থেকে? বাঘাযতীন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন লিভারের সমস্যাটা একটা বড় সমস্যা। লিভার যেমনি নিজেকে ঠিক করতে পারে, আবার লিভারের কোনো সমস্যা হলে সেটা বাড়াবাড়ির দিকেও চলে যায়। তাই এখানে আগে মাথায় রাখুন, ইমিউনিটি দুদিনে বেড়ে যাবে না। আপনি দুদিন ডিলে করবেন না, যে শুনলাম রেখে দিলাম ফোন, এবার গেলে যাব না গেলে নেই। মেয়ে যেটা ভুগছে আজকে, সামনের দিন যদি চিকিৎসা না হয় তাহলে কিন্তু আরো ভোগার চান্সেস থাকবে। প্রথম কথা হচ্ছে খাওয়ার টাইম এবং খাওয়ার ধরনটা বদলাতে হবে। রাতে 7 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। ইমিউনিটি না হলে কোনো দিন বাড়বে না, এটা মাথায় রাখবেন। খালি মোবাইল ঘেটে 2টোর সময় ঘুমিয়ে বেলা যদি কেউ মানে সকালবেলা 4টের সময় বা 6টার সময় উঠে তাড়াতাড়ি উড়ো করে অফিস চলে গেল, তাহলে কিন্তু ইমিউনিটি বাড়বে না। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা দরকার রাত্রের ঘুম। ঠিক আছে, এর জন্যই দেখবেন অনেক সময় যখন ইমার্জেন্সি হয়, কোনো হসপিটালাইজ হয় কোনো পেশেন্ট, তাকে কেন ঘুম পাড়িয়ে রাখে, যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তে পারে। ঠিক আছে, যতক্ষণ না বডি রেস্টে থাকবে বেশি সময়, ততক্ষণ কিন্তু বডির রিপেয়ার হয় না, ক্ষয়ক্ষতিগুলো ঠিক হয় না। এই জন্যই ঘুম পাড়ানো হয়। সেই ঘুমটা কিন্তু আমরা নর্মাল মানুষদেরও সবার কিন্তু বাড়িতে থেকে সেই 7 ঘন্টা 8 ঘন্টা রাতের ঘুমটা ঘুমোতে হবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে খাদ্য খাওয়ার ধরনটা ঠিক রাখতে হবে। আপনি বলছেন বাইরে বেশি খাওয়া হয়ে যায়, ওগুলোকে বদলে ঘরোয়া খাবার খেতে হবে, যেটা বলবো ব্যালেন্স ডায়েট। যেখানে ধরুন ভাত বা রুটি সেগুলোও থাকবে, মাছ মাংস ডিম খেলে সেগুলোও থাকবে, আবার শাক সবজি বহুত পরিমাণে থাকবে বা অনেক পরিমাণে থাকবে। সবগুলো মিলিয়ে, সব ধরনের খাদ্য খাবার মিলিয়ে, খুব বেশি তেলে না রান্না করে, হালকা তেলে রান্না করে বা অতিরিক্ত না ভেজে, মানে অতিরিক্ত ফ্রাইড খাবার না খেয়ে যদি কেউ মেনটেন করতে পারে খাওয়া দাওয়া, তাহলে দেখবেন তার ইমিউনিটি বাড়ছে। তার পাশাপাশি যেটা হবে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে ফিজিক্যাল ওয়ার্কআউট, কিছু যোগ ব্যায়াম হোক, হাঁটা হোক, না হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, এগুলোও করতে হবে। অফিস বাড়ি করলে হবে না। অতিরিক্ত গাড়িতে চলা, এসিতে থাকা, সেগুলোও কিন্তু ক্ষতি করে আজকালকার দিনে। তো চেয়ারে বসে কাজ করছে সারাদিন, কোনো নড়াচড়া নেই, বাড়িতে গিয়েও চুপচাপ বসে থাকলেও মোবাইল, কম্পিউটার এইসব এবং খাওয়া দাওয়া, এতে হবে না। একটা সুন্দর জীবনযাপন যদি করতে পারে, অটোমেটিক কিন্তু যে কোনো রোগের প্রতিরোধ ক্ষমতা কিন্তু মানুষের মধ্যে বেড়ে যাবে এবং যে রোগগুলো আছে সেগুলো কিন্তু কমতে থাকবে। আর প্রপার ট্রিটমেন্ট যদি করাতে চান, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন। বাঘাযতীন থেকে খুব কাছেই আমাদের ক্লিনিক আছে, সেখানে এসে দেখিয়ে নিন একবার। দেখানোর পরেই বুঝে যাবেন যে কিভাবে কি করলে একদম আপনি পার্মানেন্ট একটা কিন্তু সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, হেল্পলাইন নাম্বারটা আপনি নোট ডাউন করে নিন, 9830235527। আরেকটি দেখবেন লাস্টে 37 রয়েছে। অন স্ক্রিনও আপনি নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নোট ডাউন করে নিন। এবং আপনার বাড়ির কাছে হয়তো শিশু মঙ্গলের যে চেম্বারটি রয়েছে, মানে শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে যে চেম্বারটি রয়েছে, ওটি সুবিধে হবে, আপনি ওখানে চলে আসতে পারেন আপনার মেয়েকে নিয়ে। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি। আচ্ছা, নমস্কার। আমার সমস্যাটা হলো, আমার মেয়ে ডান্স করতে রেখে কিছু খেতে চায় না। কত বছর? 5 বছরের। 5 বছর? হ্যাঁ। কি বাড়িতে কি খাওয়ান, নরমালি কি খাওয়ান?
নর্মালি যেগুলো খাই, কি সেগুলো কি ভাত বলুন? খাই, রুটি খাই। রুটি খায়, ভাত খায়, খেতে চায় না বলছেন কেন? কখন খেতে চায় না? যে খেলাধুলায় মাঠে করতে না, একদম খাবার প্রতি তার একদম চাইছে না। জোর করে খাওয়ালেই খায়। ও নিজে থেকে পটি ক্লিয়ার হয়? না, পরিষ্কার হই না। হ্যাঁ, এবার দেখুন আপনি একটা আগে বুঝুন, একটা পাত্রর মধ্যে যদি জল ভরা থাকে, এবার আপনি আর জল ঢালার জায়গা থাকবে? থাকবে না তো। তার জন্য আগে পটিটা ক্লিয়ার হতে হবে। আর তোলা খাবার খাওয়াবেন না, ঘরোয়া খাবার খাওয়ান। ওই কৌটোর খাবারগুলো খাওয়াবেন না কিনে কিনে, ঘরোয়াগুলো খাওয়ান। ঠিক আছে, আগে দেখুন ওর পটিটা কিসে ক্লিয়ার হচ্ছে। ফল খাওয়াবেন। কোন ফল খাওয়াবেন 5 বছর বাচ্চাকে? হচ্ছে লেবুর সময় মিষ্টি কমলা লেবু, অথবা মৌসম্বির সময় মিষ্টি মৌসম্বি, এগুলো খাওয়াবেন। এগুলো ভিটামিন সি থাকে। ঠিক আছে, ভিটামিন সি খেলে পটি টটিও ক্লিয়ার হয়। যদি এত ছোট বাচ্চা তো কামড়ে খেতে পারবে না, তবু আপনি ওইভাবে খাওয়াবেন, মানে রস করে খাওয়াবেন রেগুলার। ঠিক আছে, আর যদি কামড়ে খেতে পারে তাহলে সেটা সবচেয়ে ভালো। ফাইবার গুলো যেতে হবে পেটের মধ্যে, ফাইবার গুলো গেলে অটোমেটিক কিন্তু দেখা যাবে যে ওর পটিটা ক্লিয়ার হচ্ছে। জলটা একটু বেশি বেশি করে খাওয়াবেন, আর শাকসবজি খাওয়াবেন। শাকসবজি খাওয়ালে কি হয়, ওই ফাইবারটা পেটে যায়, পটিটা নরম হয়, ঠিক হয়। ঠিক আছে, এগুলো মেনটেন করুন। এগুলো মেনটেন করলেই দেখবেন আস্তে আস্তে পটি ক্লিয়ার হবে। পটি ক্লিয়ার হলে পেট খালি হবে, খিদে পাবে। খিদে পেলেই দেখবেন যা দিচ্ছেন তাই খেয়ে নিচ্ছে। ওষুধ খেয়ে খিদে বাড়ানোর দরকার নেই। হ্যাঁ, যদি দেখছেন খুব সমস্যা কিছু একটা হচ্ছে, অন্যদিকে কোনো একটা সমস্যা আসছে না খাওয়ার ফলে, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে আমাদের কাছে নিয়ে আসবেন। এখানে দেখে তার ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করতে হবে। একদম। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পার্সোনালাইজ ট্রিটমেন্ট করে, অর্থাৎ একটা মানে সবার ক্ষেত্রে জেনারেল একটা ট্রিটমেন্ট সেটা নয়, আপনার অসুবিধে অনুযায়ী, আপনার শরীরের গ্রহণ ক্ষমতা অনুযায়ী এখানে ট্রিটমেন্ট হয়, এবং সেভাবেই কিন্তু আপনার জন্য শুধুমাত্র ডায়েট চার্ট তৈরি করেন এবং বিভিন্ন যা যা চিকিৎসা রয়েছে সব করে থাকেন। অতএব যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, বা সাধারণ কোনো ব্যাধিতে ভুগছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে। এবং আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে কিন্তু এদের বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে। বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর এবার আমরা শুনবো সেই সমস্ত পেশেন্টদের বক্তব্য যারা এখানে এসে ট্রিটমেন্ট করিয়েছেন, তারা আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাইছে শুনে নেব। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসাম গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন
ট্রিটমেন্ট করিয়েছেন, ওষুধ খেলে ঠিক থাকতেন আবার আগের মতো। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আলিপুর তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি, মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসলাম এবং যারা পেশেন্ট যারা এসেছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিভিন্ন সময়ে, তারা তাদের বক্তব্যগুলো শেয়ার করেছেন আমাদের সাথে। আর এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই হচ্ছে আমাদের যে কোনো ব্যাধি থেকে খুব অল্প সময়ের মধ্যে সেরে ওঠা, কারণ এখানে ডক্টররা সবসময় চেষ্টা করেন যে আপনাদের যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা যেন সর্বোচ্চ উপায়ে সুস্থ হয়ে উঠতে পারেন। এবং এই কারণেই যারা যারা মানে আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে পেশেন্টের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। মানে এইবারে যে আমরা পর্ব নিয়ে এসেছি এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনাদের জন্য, এবং আজকের এই পর্বেও আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আর এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আজকে তাদের আরেকটি প্যারালাল প্রতিষ্ঠান রেখেছেন আপনাদের জন্য, সেটি হচ্ছে লা এলিগেন্স। তাদের ইস্থেটিক ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু আপনাদের বিভিন্ন স্কিনের প্রবলেম, হেয়ারের প্রবলেমের ট্রিটমেন্ট হয়। অর্থাৎ আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে হচ্ছে এক ছাদের তলায় আমাদের সুস্থ থাকার সব রকম উপায়কে হাতের মুঠোয় নিয়ে আসা। মানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে, সেটা আপনার স্কিনের ট্রিটমেন্ট হোক, হেয়ারের ট্রিটমেন্ট হোক, বা আপনার শারীরিক কোনো অসুস্থতার ক্ষেত্রে। তো আজকে আমাদের এই যে স্কিনের ক্ষেত্রে ডাক্তারবাবু দেখে থাকি যে বিভিন্ন রকম ভাবে নানান যে পার্লারগুলো রয়েছে, বা এখন অনেক এরকম মানে ক্লিনিকও দেখা যাচ্ছে, যেসব ক্লিনিকে নানান রকম ট্রিটমেন্টের কথা বলছে। তো সেই যে ট্রিটমেন্টগুলো, ধরুন কারো খুব ব্রণর সমস্যা আছে, তো তারা বলছে যে এমন কিছু মেশিন দিয়ে ট্রিটমেন্ট করে দেবে যাতে তার ব্রণটা খুব তাড়াতাড়ি সেরে যায়। কিন্তু সেটা আদতে আমাদের শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর সেটা শুনবো। দেখুন, আমাদের যে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা আলাদা ডিভিশন আছে, যেটা আমরা বলছি লা এলিগেন্স বলে তার নাম। সেখানে কি হয়, এই স্কিন, হেয়ার, ওবেসিটি এইসব নিয়ে কিন্তু কাজ হয়, এবং সেখানে আমাদের বিভিন্ন কিন্তু মডার্ন টেকনিক আছে, মানে অত্যাধুনিক কিন্তু কিছু অ্যাপারেটাস আছে বা কিছু যন্ত্রপাতি আছে, মেশিনারিজ আছে, যার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয় আমাদের স্কিনের ক্ষেত্রেও, চুলের ক্ষেত্রেও। তার পাশাপাশি কিন্তু আরেকটা ব্যাপার যেটা রয়েছে, সব জায়গায় নেই, সেটা হলো সাধারণত এরকম লা এলিগেন্সের মতো যেসব সংস্থারা আছে,
তারা কিন্তু সবসময় এক্সটার্নাল ট্রিটমেন্টটাই করে, ঠিক আছে, মানে সৌন্দর্যের জন্য যা কিছু করবে বাইরে থেকেই করে। কিন্তু আমাদের লাইলিগেন্সের সাথে যেহেতু এনবিপি যুক্ত রয়েছে, একই কোম্পানির দুটো আলাদা আলাদা ডিভিশন, তাতে কি হয়েছে, লাভটা এটাই, ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই কিন্তু আমাদের ওই ট্রিটমেন্টগুলো হচ্ছে। মানে আমরা একটা ইংলিশে কথা আছে, বিউটি ইজ অলওয়েজ ইনসাইড আউট, মানে সৌন্দর্য সবসময় ভেতর থেকে বেরিয়ে বাইরে আসে। এমন নয় যে আপনি ওপরে অনেক কিছু করে দিলেন আপনি সুন্দর হয়ে যাবেন না, সেগুলো মেকআপ হয়, সৌন্দর্য বাড়ে না। তাতে সৌন্দর্য তখনই বাড়বে যখন আপনি মেকআপ ছাড়াও দেখতে সুন্দর লাগবেন। সৌন্দর্য বলতে এখানে আমরা কি বলছি, স্কিনের গ্লো, স্কিনের কালো ভাব নেই, স্কিনটা টান টান রয়েছে, এগুলোই স্কিনের সৌন্দর্য। কার রং কালো কার রং ফর্সা ওটা ম্যাটার করে না, কিন্তু যার দেখুন প্রত্যেকটা জায়গা অনুযায়ী বা মানে এক একটা দেশে এক এক রকম গায়ের রং, সেটা কোনো ম্যাটারই করে না। আপনি দেখবেন অনেকের মানে আমাদের যখন মিস ইউনিভার্স হচ্ছে, অনেকেই আছে যারা ধরুন নাইজেরিয়ান বা কালো চামড়ার লোক, তাদের মধ্যে কিন্তু এতটাই সৌন্দর্য তাদের ওভারঅল যে তারা মিস ইউনিভার্স হচ্ছে। সাদা রং দিয়ে কোনো ম্যাটার করে না কে সাদা গায়ের চামড়ার রং কার কালো, আপনার যে চামড়ার রংটা আছে সেটার মধ্যে কি কোনো মানে সান ট্যান হয়ে গেছে বা কোনো কি মেলাসমা হয়ে গেছে, মানে হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, যেটা নর্মাল সেখান থেকে বেড়ে গেছে কোনো কারণে, বা দেখা যাচ্ছে আপনার স্কিনটা কতটা গ্লো করছে, ঝাঁ চকচকে স্কিন যেটা বলি, বা ধরুন আপনার স্কিনটা কুচকে যায়নি, তো এইগুলো দেখতে হবে। এগুলো দেখার জন্য রয়েছে লা এলিগেন্স। আর এগুলো ঠিক করতে গেলে শুধু বাইরে থেকে জিনিস লাগালে হবে না, বাইরে থেকে সমস্যাটাকে যেটা প্রকাশ পেয়েছে সেটাকে মুছে ফেলতে হবে, ভেতর থেকে ওষুধের মাধ্যমে খাদ্য খাবারের মাধ্যমে সেটা যাতে আর ফিরে না আসে সেটাকে ঠিক করতে হবে। এই পিম্পলসের কথা বা অ্যাকনের কথাই উনি যেটা বলছেন আমি বলছি। প্রথম কথা হচ্ছে অ্যাকনেটা হয় কেন, আমাদের কিছু গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় সিবেশিয়াস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের থেকে একটা রস মতো বেরায় যেটা আমাদের লোমকূপ দিয়ে বাইরের দিকে চলে আসে। যদি আমাদের লোমকূপটা ঢাকা পড়ে থাকে তাহলে দেখা যাবে যে এখানে একটা গোটার মতো হয়েছে, যেটাকে আমরা বলছি কি অ্যাকনে, ঠিক আছে। তো এই জিনিসটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, যে ওই যে সিক্রেশনটা বেশি অতিরিক্ত রস বেরাচ্ছে, এটা একটা হরমোনাল প্রভাবে হয়, যাদের অল্প বয়স তাদের এটা বেশি হয়। তার জন্য দেখবেন অল্প বয়সী ছেলে মেয়েদের গালে ব্রণ হওয়া শুরু করে, এবং বেশি সাধারণভাবে বেশি বয়সী ছেলে মেয়ে মানুষদের মধ্যে, মহিলা পুরুষদের মধ্যে এটা থাকে না, সাধারণভাবে বললাম। আচ্ছা তাহলে কি হলো, এটা ঠিক করতে গেলে আমার কি করতে হবে, যে ওই হরমোনাল যে গ্ল্যান্ডের সিক্রেশন সেটাকে নর্মাল করতে হবে, কমানো না, নর্মাল করতে হবে। তার জন্য আমার ভেতর থেকে কিছু ওষুধ খেতে হবে, খাদ্য খাবারের পরিবর্তন করতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে। বাইরে থেকে কি করতে কি হবে, যে ব্রণগুলো হওয়ার পর যে দাগটা পড়ে গেছে সেই দাগটাকে ঠিক করতে হবে, যদি গর্ত হয়ে যায় সেই গর্তটাকে ঠিক করতে হবে, এটা বাইরে থেকে করতে হবে। এই দুটোর কম্বিনেশন নিয়ে ট্রিটমেন্ট করলে অটোমেটিক দেখবেন লং লাস্টিং রেজাল্ট থাকবে, দীর্ঘদিন ধরে রেজাল্ট আপনি দেখতে পাবেন এবং বারে বারে ফিরে ফিরে আসবে না। এখানেই কিন্তু আমি বলবো আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টার এবং লা এলিগেন্সের একটা যৌথ কম্বিনেশনে যে ট্রিটমেন্টটা হয় সবার থেকে কিন্তু আলাদা ট্রিটমেন্ট। আচ্ছা কেউ ফোনে আছেন, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন বলুন। বলছি আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার বয়স এখন 50, আমার শরীরটা একটু ভারী হয়ে যাওয়ার দরুন আমার পায়ের একটু যন্ত্রণা ফিল করছি, এটা কি মানে অতিরিক্ত ওয়েটের জন্য হচ্ছে নাকি? পায়ের কোন জায়গায় ব্যথা হচ্ছে? মানে পায়ের ওই মাসেলটা ব্যথা হয় আর গোড়ালিটার কাজ হয়। মাসেলটা মানে পায়ের যে গোড়ালির পেছন দিকটা যেটা ওই মাসেলটায় ব্যথা হয় হাঁটুর নিচে? আচ্ছা, আপনার কাজের ধরনটা কি? আমি অ্যাকচুয়ালি মিউজিশিয়ানে আছি, মিউজিক বাজাই, বসে বসেই কাজ আর কি। আচ্ছা, বসে, বেশি দাঁড়াতে হয় না? না কোমরে যন্ত্রণা আছে আপনার? না কোমরে নেই, ওই যন্ত্রণাটা রাত্রিবেলা ফিল করি। মানে সারাদিন কিন্তু হয় না, রাত্রে শোয়ার পরে তারপরে দেখি পা
কতদিন ধরে হচ্ছে সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? সমস্যাটা হচ্ছে আজ প্রায় 4-5 মাস তো হয়ে গেল। এমনি পেন কিলার কিছু খাই না। আচ্ছা, তো ওই বাম জাতীয় একটু মালিশ করে দিলে সাময়িক আরামটা হয় আর। আচ্ছা, আমি যেটা বলছি শুনুন, আপনার কি ওজনটা কি এই 4-5 মাস ধরেই বেড়েছে না অনেক দিন ধরেই বাড়া রয়েছে? না, অনেক দিনই। ওজনটা অনেক দিনই, কিন্তু এই ব্যথাটা এই 4-5 মাস ধরে অনুভব করছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা আমি যেটা বলছিলাম, ব্যথা অনেক রকম হয়। অন্য প্রোগ্রামে আমরা আলোচনা করছিলাম যেটা, যে এই যে পায়ের পেছন দিকের যে ব্যথাটা, এটা সাইটিকার পেন হয়, যেমন আরেকটা পেন হয় যেটাকে আমরা বললাম ভেরিকোজ ভেনের পেন। ভেরিকোজ ভেনটা কি? আমাদের যে রক্তের যে নালীগুলো, যেখানে আমাদের পায়ের থেকে ওপর দিকে গেছে নালীগুলো, সেখান দিয়ে রক্ত পাস করে। তো মানে কি, আমাদের হার্ট পাম্প করে দিলে ব্লাড একটা যায় লাংসে, একটা যায় হচ্ছে সারা শরীরে, শরীরের থেকে ফিরে আবার চলে যায় হার্টে, আবার হার্ট পাম্প করে লাংসে যায়, লাংসের থেকে আবার বডি যায়। এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়, তার জন্য এই সিস্টেমটা চলে। সারা শরীরে রক্ত চলাচল হয় হার্টের কারণে, মানে হার্ট পাম্প করে বলে সারা শরীর হয়। এবার আমাদের পায়ের এই জায়গাগুলোতেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওপর দিকে পাম্প হয়। ওপর না হলে তো কি হতো, মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি হতো, ব্লাড ওপর থেকে নিচে আসতো আর ওপর দিকে যেত না। তাহলে ওপর দিকে যায় কিভাবে? আমাদের যে পায়ের যে সব জায়গা, ওই সব থেকেও পাম্প হয়। এইবার এই যে রক্তের যে নালীগুলো, অনেক সময় কি হয়, এই যে পাম্পিং যে প্রসেসটা, সেটা ঠিক মতো কাজ করে না। ঠিক আছে, মানে তল থেকে ব্লাডটা ভালো করে ওপর দিকে যেতে পারে না। তার একটা বড় কারণ হচ্ছে ওই যে নালীগুলো, তার মধ্যে একটা মেকানিজম আছে, পদ্ধতি আছে, সেটা ঠিকমতো কাজ করে না, এবং দেখা যায় যে রক্তের নালীগুলো ঝুলে গেছে, লুজ হয়ে গেছে। লুজ হয়ে অনেক সময় দড়ির মতো আঁকা বাঁকা হয়ে যায় পায়ের পেছন দিকে। অনেককেই দেখতে পাবেন যে পায়ের একটু বেশি মোটা ভারী চেহারা, অথবা দেখছেন একটু পাতলা গঠন, কিন্তু অতিরিক্ত হাঁটা চলার কাজ করে বা দাঁড়িয়ে কাজ করে, তাদের পায়ের পেছন দিকে দেখবেন এরকম আঁকা বাঁকা হয়েছে। ওটাকে ভেরিকোজ ভেন বলে। এবার ওটাকে যদি আপনি ঠিক মতো না সমান করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে না, এবং এই ভেরিকোজ ভেনের থেকে প্রচন্ড মাত্রায় কিন্তু পেইন হয়, এবং অনেক সময় দেখা যায় যে মানে কালো হয়ে যাচ্ছে পাটা। ঠিক আছে, অনেকের ওই আঁকা বাঁকাগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে পাটা আস্তে 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 কালো হয়ে নিচ থেকে ওপর দিকে উঠছে। এটাও কিন্তু ভেরিকোজ ভেনের সাইন। তো আপনাদের যে এই প্রবলেমটা, আপনি যেটা বললেন ব্যথাটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, একবার এসে দেখাতে হবে। আমরা দেখলে বুঝতে পারবো যে কি থেকে অ্যাকচুয়ালি ব্যথাটা সৃষ্টি হয়েছে। এবং আমাদের এখানে আয়ুর্বেদ ট্রিটমেন্টে ওষুধের পাশাপাশি পঞ্চকর্মা আছে, যেটা দারুণ কাজ দেয় ভেরিকোজ ভেনের ক্ষেত্রে বা যে কোনো রোগের। তার সাথে সাথে ব্যথার কথাটা আমি যেহেতু বললাম, তো যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু এটা মারাত্মকভাবে রেজাল্ট দিতে পারে। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলো। আমার সমস্যা আছে না, মানে পায়ের গোড়ালিটা আমার প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, শুধুমাত্র ডান পায়ের গোড়ালি। আচ্ছা, আপনার চেহারা কি ভারী না পাতলা? না, আমি একটু হেলদি আছি। হেলদি আছে। আর কি চটি পড়েন? হ্যাঁ, চটি পরি, বাড়িতে থাকলে চটি পরি, কিন্তু যখন কাজে যাই তখন শু পরে যাই। আচ্ছা, দেখুন, প্রথম কথা ওটা হতে পারে যে আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে, এটা হতে পারে। আবার এটা হতে পারে যে ওখানে যে আমরা বলি না ক্যালকেনিয়াম স্পার বলে একটা কি হয়, হাড় বাড়া বলে, হাড় বেড়ে গেছে, তার থেকে হতে পারে, কারণ গোড়ালিতেই হয় ওটা। ঠিক আছে, এছাড়া ধরুন যদি আপনার জুতো ঠিক না থাকে বা পায়ের ফরমেশন ঠিক না থাকে, তার থেকেও হতে পারে। কি হয়েছে বা কেন হয়েছে সেটা একটা প্রথমে এক্সরে করাতে হবে। গোড়ালির একটা এক্সরে যদি করিয়ে না থাকেন, একটা গোড়ালির এক্সরে করে নিয়ে আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের কাছে আসুন, ডাক্তারবাবু যদি লিখে দেয়, যদি আমরা দেখে বুঝে যাই তো বুঝে গেলাম, আর যদি মনে হয় না এর জন্য একটা এক্সরে করানোর দরকার আছে, আমাদের ডাক্তারবাবুরা বলে দেবে, সেইভাবে করে এনে নেবেন। এর কিন্তু ট্রিটমেন্ট আছে, ঘাবড়ানোর কিছু নেই। একটা কথা বলি, আমি যেটাই প্রশ্ন করছে আমি কিন্তু বলছি যে এর ট্রিটমেন্ট আছে, কারণ আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি, তাতে সব রোগের জন্যই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। এর জন্য আপনার হচ্ছে কি করতে হবে, সঠিক টাইমে চলে আসতে হবে, যাতে ট্রিটমেন্ট করার মতো হাতে সময় থাকে। যদি ট্রিটমেন্ট করার মতো হাতে সময় থাকে,
অটোমেটিক যে কোনো থেকে কিন্তু আপনি আস্তে আস্তে সুস্থতা লাভ করতে পারেন, যে কোনো কন্ডিশন থেকে। শুধু হাতে সময়টা থাকতে হবে। এবং আরেকটা কথা বলবো, অনেকেরই আছে যে আয়ুর্বেদ চিকিৎসা করার আগে বিভিন্ন জায়গায় সব রকম করে লাস্টে যত প্যাথি আছে সব করে লাস্টে বলছে আমি ভাবছি এখন যদি আয়ুর্বেদের ঠিক হয়। এই যদিটাকে ভুলে বলবো প্রথমেই আয়ুর্বেদের মধ্যে আসুন, আয়ুর্বেদের মধ্যে আসুন। আপনার লাইফস্টাইল ডিজিজ, যত ক্রনিক ডিজিজ আছে এগুলোকে এখন লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, সেগুলো কিন্তু সারবে আয়ুর্বেদের মাধ্যমে, কোনো চিন্তাই নেই। হ্যাঁ অবশ্যই বলবো কোনো প্যাথি ছোট নয়, এবং ইমার্জেন্সিতে অনেক সময় অনেক কিছু করতে হয়। সেটা ধরুন আপনার ইমার্জেন্সি হয়েছে যে আপনি হয়তো টলারেট করতে পারেন না ব্যথা, এখন হঠাৎ পেইন উঠে গেছে রাত 12টার সময়, ইমার্জেন্সিতে আপনার একটা পেইন কিলার খেয়ে ওষুধটা সেটা কমাতে হবে, কিন্তু উইথ ডক্টরস অ্যাডভাইস। ওর দোকান থেকে এনে নিয়ে খেয়ে নেবেন না ওষুধ, তার বিশাল সাইড এফেক্ট হয় এক একজনের। সেই দিনে একজন কথায় কথায় বলে ফেললেন যে সে এসছিলেন আমাদের কাছে মানে অন্য কোনো একটা কাজে, পেশেন্ট নয়, হঠাৎ তার কাছে একটা ফোন এলো যে তার বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, কারণ তার বোনের মানে তার ওয়াইফের বোনের আর কি হঠাৎ মানে মুখ টুক ফোলা শুরু করেছে। কেন, কি হিস্ট্রি নিয়ে জানা গেল হঠাৎ করে একটা পেইন কিলার খেয়ে নিয়েছিল, পেইন হচ্ছিল বলে তারপরের থেকেই রিয়াকশন হয়েছে, ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছে। তো এগুলোর সাইড এফেক্ট অনেক অ্যাডভার্স হতে পারে। দুজনের ব্যথা এক নয়, দুজনের শরীরের গঠন এক নয়, তাই নিজে থেকে এইসব ওষুধ খেয়ে নেবেন না। যদি ইমার্জেন্সি হয় ডাক্তারবাবুকে দেখান, ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব করে সেই ওষুধটা খাবেন। আরেকটা কথা বলবো, যদি লাইফস্টাইল ডিজিজ বা ক্রনিক ডিজিজ যাকে বলা হয় সেগুলোকে পার্মানেন্টলি ঠিক করতে চান, অবশ্যই আয়ুর্বেদে আসুন না একবার এসে দেখুন যে আয়ুর্বেদের ক্ষমতা কতটা, আয়ুর্বেদ কত সুন্দর করে জিনিসটাকে আপনাকে সুস্থ করে দেবে। দেখবেন কিছুদিন পর আপনি বলবেন আরে আমার তো সেই প্রবলেমটা চলে গেছে, হঠাৎ বুঝতেই পারবেন না। তো বলবো যাদেরই সমস্যা আছে ছোট হোক বড় হোক, হেল্পলাইন নাম্বারে কল করে আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে নেবেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে প্রিয়া পাল বলছি। আচ্ছা বলুন। দিদি আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মাঝে মধ্যেই না আমার পায়ের পাতার যে তলাটা রয়েছে সেই মাঝে মধ্যে সেই শিরাটার মধ্যে টান হচ্ছে হাঁটতে গেলে। আচ্ছা, আপনি জল টল ঠিক মতো খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি ডাক্তারবাবু, কিন্তু সব সময় হচ্ছে না, এটা মাঝে মধ্যেই হচ্ছে আর কি, মানে শিরাটার মধ্যে হঠাৎ করে টান উঠে গিয়ে না পাটা কিরকম যেন অবশ্যের মতন হয়ে যাচ্ছে। অনেক সময় দেখুন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তার থেকে হতে পারে। এবং আপনি রোদে থাকেন না, রোদ একেবারেই লাগে না গায়ে? হ্যাঁ রোদটা তো লাগে না, কারণ অফিসটা করতে হয় আর কি, অফিস আসা যাওয়াতে যতটুকু একটু রোদ গায়ে লাগছে। দেখুন এটাই একটা বড় সমস্যা আজকালকার দিনে। আপনি শুনতে থাকুন যে মানুষ কি হয়েছে, কমফোর্টে আমরা বেশি চলে গেছি। ঠিক আছে, আমি যেখানে এখন বসে আছি সেখানেও এসি চলছে হালকা করে, কেন যে আমরা কমফোর্ট চাই, বেশি আরাম চাই। তবে একটা শরীরের একটা নিয়ম আছে, যেভাবে আপনি সইয়ে নেবেন আপনি সেভাবেই কিন্তু শরীর সয়ে যাবে। অবশ্যই সাইন্টিফিক্যালি, এমন নয় যেটা আপনি অত্যাচার করবেন শরীরের কাছে সেটা নয়, প্রাকৃতিক ভাবে যেটা শরীরকে শোয়াতে পারবেন। আপনি আজকে ধরুন আমরা ধরুন যেখানে থাকি সেখানে গরমটা বেশি, আবার রাজস্থানের মতো ডেজার্টে যারা থাকে তাদের ওখানে আরো বেশি গরম, কিন্তু আপনি দেখবেন ওখানে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি গরম জামা কাপড় পরে, মানে অনেক বেশি জামা কাপড় পরে। রাজস্থানী যে একজন দেখবেন কোন তার ফটো যখন দেখবেন, মাথায় পাগড়ি, শরীরে অনেক জামা কাপড়, একদম গলা আটা হাত আটা, তাহলে সে গরমের মধ্যে কিভাবে টিকছে? প্রথম কথা হচ্ছে বাইরের যে টেম্পারেচারটা তার থেকে বডির টেম্পারেচারটা কম, বডির ওই জামা কাপড় পরার জন্য যা হিট তৈরি হচ্ছে তাতে কিন্তু ওর শরীর ঠিক থাকছে, অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে না। এবং যদি ঘাম হচ্ছে সেই ঘাম হওয়াটাও লাভ হচ্ছে, কেন ভিতরটাকে ঠান্ডা করছে। কিন্তু যখন আপনি জামা কাপড় একদম কম পরছেন, বাইরের হিটটা তাপটা এত বেশি, তখন আপনাকে কিন্তু অসুস্থ করে দিচ্ছে, লু লেগে যায় যেটা বলে। তার মানে যত প্রাকৃতিক ভাবে থাকবেন, প্রাকৃতিক ভাবে যত বেশি আপনার শরীরকে সইয়ে নিতে পারবেন তত আপনি সুস্থ থাকবেন। আমরা কি করি আজকাল, এই যে এসির মধ্যে থাকছি, এখান থেকে বেরিয়েই হয়তো গাড়িতে উঠে যাব, এইগুলোতে কি হচ্ছে শরীরের মধ্যে আমাদের কিন্তু নেচারের যে দানগুলো সেগুলো লাগছে না, ফ্রেশ অক্সিজেন পাচ্ছি না, ফ্রেশ সানলাইট পাচ্ছি না,
তার জন্য নিয়ম করে আমাদের কিন্তু সকালবেলা একটু সূর্যের আলোতে যাওয়া উচিত। যদি সকালবেলা না পারি, এমন টাইমটা আমি বেছে নেবো যাতে আমার শরীরে গরমটা লাগে, মানে সূর্যের আলোটা লাগে। দেখবেন আগে কি হতো, শুধু দেখা যেত যে ক্রিকেট খেলা শীতকালেই হচ্ছে, এখন কিন্তু গরমকালেও হয়। তাহলে একটা প্লেয়ার অত ঘন্টা ধরে কিভাবে গরমের সাথে অ্যাডজাস্ট করেছে? সে কিন্তু আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে, কারণ হ্যাবিট করছে। কিন্তু প্রকৃতির সাথে, প্রকৃতির বাইরের জিনিসগুলো গিয়ে করলে হবে না। আপনি ঠান্ডার জায়গায় যাচ্ছেন, যদি আপনি এটা ছোটবেলার থেকে হ্যাবিট করেন, দেখবেন আস্তে আস্তে সেই ঠান্ডাটা সয়ে যাবে। কারণ যারা ধরুন বরফের জায়গায় থাকে তারা কিভাবে বেঁচে আছে? ওটা প্রকৃতির সাথে সইয়ে গেছে তাদের শরীর, ঠিক আছে? গরম জামা কাপড় পরবে, কিন্তু ঠান্ডাটা তো রয়েছে। কিন্তু আমাদের এখানে দেখবেন অনেকের একটু ঠান্ডাতে গেলেই দেখবেন ঠান্ডা লেগে যাচ্ছে, নাক ব্লক হয়ে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, কারণ আমরা বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছি। তো আপনার ক্ষেত্রেও বলবো, কি প্রবলেমটা হয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন, এবং চেষ্টা করুন প্রত্যেক ব্যক্তি একটু সূর্যের আলোটা যাতে গায়ে লাগে সেটা হ্যাবিট করুন। আর সকালের দিকের আলোটা গায়ে লাগালে বেশি কিন্তু স্বাস্থ্যকর ব্যাপার। বেশ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সমস্ত ট্রিটমেন্ট আপনারা জানবেন যে রুট কজ থেকে হয়, এবং এই কারণেই যে কোনো রোগ এখানে যেটা সারিয়ে তোলা হয় সেটা একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে আপনারা ধরে নিতে পারেন। অতএব আপনাদের দুরারোগ্য ব্যাধি বা সাধারণ ব্যাধি যে কোনো রোগের ক্ষেত্রেই অবশ্যই আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরুন। যে হেল্পলাইন নাম্বার রয়েছে ওখানে আপনারা ফোন করে একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিভিন্ন চেম্বার রয়েছে সেখানে পৌঁছে যান। 9830235527 অথবা 9830235537 এই হচ্ছে হেল্পলাইন নাম্বার। আর আগামী দিনে যে চেম্বারে আপনারা ডক্টরদের পাচ্ছেন, মেজেদার চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, খড়গপুরের চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, শিলিগুড়ির চেম্বারে বসবেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকবেন ডক্টর এ হালদার, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে বসবেন ডক্টর এ হালদার, হেরিয়ার চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে বসবেন ডক্টর এন ভট্টাচার্যা, ক্যানিংয়ে বসবেন ডক্টর আর দে, আসানসোলের চেম্বারে এবং বোলপুরের চেম্বারে, শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানের চেম্বারে বসবেন ডক্টর এন ভট্টাচার্যা, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আর দুর্গাপুরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে বসবেন ডক্টর এ হালদার এবং কাকদ্বীপে থাকছেন ডক্টর এস খা। আপনারা ঝাড়গ্রামের চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং শিলচর ও গৌহাটির চেম্বারে বসবেন ডক্টর বি শর্মা। হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলায় বসবেন ডক্টর এন ভট্টাচার্যা, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। কি হয়েছে বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে কিছু খাবার পরে মুখ টক হয়ে যায়। আচ্ছা, অম্বল হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন ধরে হচ্ছে? 3 মাস হয়ে গেল। 3 মাস। আপনার খাবারের ধরনগুলো কি? যেমন সকালবেলা মুড়ি খাই, আচ্ছা, ভাত, আবার সন্ধ্যাবেলা যাওয়ার টিফিন হয়, তারপর আবার রাত্রে ভাত। আচ্ছা, আপনি যে খাবার খাচ্ছেন মুখ টক হয়ে যাচ্ছে, কখন মুখটা টক হচ্ছে? সকালবেলা মুড়ি খেলেও মুখ মানে হালকা দেখি মানে টক টক লাগে, দুপুরবেলা ভাত খেলেও দেখি। সবসময় টক লাগছে? হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথম যে কাজটা করবেন, আপনি শুনতে থাকুন, আমি বলছি যে আপনার দেখুন এটা কি হচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় কিছু খেলেই এই জিনিসটা কিন্তু হয়। চিনি মানে যার মধ্যে সুগার আছে, যে কোনো দেখুন ভাত মানে চালের জিনিস বা ধরুন গমের জিনিস, এগুলোতে সুগার থাকে, ঠিক আছে? সেগুলোই আপনি খাচ্ছেন। মুড়িও চাল থেকে হয়, ভাতও চাল থেকে হয়, বিস্কুটও গম থেকে হয়, এরকম তো ব্যাপারটা। তো যাই হোক, আপনার প্রথম যেটা করতে হবে, খাওয়ার টাইমিংটা ঠিক রাখতে হবে। তার পাশাপাশি আপাতত আপনার মাছ মাংস ডিমটাকে বর্জন করে একেবারে শাকসবজি দিয়ে খাদ্য খাবার খাবেন। দুপুরবেলার খাওয়াটা 1টার মধ্যে শেষ করবেন।
সকালে ব্রেকফাস্ট একদম হালকা টিফিন করবেন একটা, যেখানে আপনি কি করতে পারেন, ফল খেতে পারেন, ঠিক আছে? ফল খেলে হবে না এই প্রবলেমটা, মিষ্টি ফল খাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রাতের খাবারটা আবার হালকা খাবেন, কিন্তু চেষ্টা করুন 8টার মধ্যে খেয়ে নিতে। রাতের খাবার আর দুপুরের খাবারের মধ্যে সব সময় স্যালাড রাখবেন, বেশি পরিমাণে স্যালাড রাখবেন, এবং তার সাথে সবজিটা বেশি করে খাবেন। এইভাবে মেনটেন করুন, দেখবেন অল্প দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় এসে একবার আমাদের কাছে দেখিয়ে নেবেন। যেই চেম্বারের অ্যাড্রেস বা যেই চেম্বারের ঠিকানা আপনাদেরকে জানালাম, সেখানে যে ডক্টরদের পাচ্ছেন, তাছাড়াও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আরও চেম্বার রয়েছে। যেমন আপনারা কলকাতায় যে চেম্বার পাচ্ছেন, শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে চেম্বার রয়েছে 97 মতিলাল নেহরু রোড, ক্যালকাটা 29। মেন চেম্বার যেটি মানে কর্পোরেট চেম্বার রয়েছে নিউ ব্যারাকপুর মোড়, অপোজিট অফ রিলায়েন্স মার্কেট, ক্যালকাটা 129। আর হাওড়াতে রয়েছে হাওড়া বেলুর দাসনগর বালচিগুড়ি বাজার। এই যে বিভিন্ন জায়গাতে আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রচুর চেম্বার রয়েছে। অতএব আপনাদের কোনো অসুবিধে নেই। আপনারা একেবারে যদি সুস্থ হয়ে উঠতে চান তবে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে। এবার অনুষ্ঠানের একেবারে বলবো শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন জানতে চাইবো ডাক্তারবাবু, আমাদের যদি একটা হেলদি স্কিন চাই আমরা, বিশেষ করে এই শীতকালে তো মানে আমাদের স্কিনের একটু বেশি সমস্যা থাকে, সেক্ষেত্রে হেলদি স্কিন তৈরি করতে গেলে আমাদের কি কি মানে কিভাবে আমাদের সারাদিনের রুটিনটা তৈরি করতে হবে? প্রথম কথা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিনের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ মেনটেন করতে হবে। রাতে ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। খাদ্য খাবারের মধ্যে বেশি করে ভেজিটেবল, স্যালাড এগুলো রাখতে হবে। তার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রুটস রাখতে হবে, বিশেষ করে যে সিজনে যেটা পাওয়া যায়। স্যালাডের মধ্যে অবশ্যই গাজরটাকে ইনক্লুড করবেন, ওটা স্কিনের খুব ভালো এফেক্ট আনে, ঠিক আছে? ওটার মধ্যে রেটিনল থাকে, এগুলো ভিটামিন এ থাকে যেগুলো, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য। আবার কি খাবেন, সাইট্রাস ফ্রুটস, যেমন হচ্ছে কমলা লেবু, এই সময় কমলা লেবুটা পাবেন, এটা কিন্তু খাবেন। তার সাথে সাথে ভিটামিন সির জন্য আপনি ক্যাপসিকাম জাতীয় যে খাবারগুলো, সেগুলো কিন্তু আপনার স্যালাডের মধ্যে অ্যাড করতে পারেন অথবা রান্নাতে অ্যাড করতে পারেন। অতিরিক্ত বেশি অয়েলি ফুড খাবেন না, ফ্রাইড ফুড খাবেন না, যতটা পারবেন বয়েলড খাবেন বা হালকা একদম অল্প তেল দিয়ে রান্না করা জিনিসগুলো খাবেন। এভাবে মেনটেন করুন এবং যত কম পারবেন স্মোক করবেন এবং অ্যালকোহল কম খাবেন। এগুলো মেনটেন করুন। জলের পরিমাণটা বাড়িয়ে দিন খাওয়া, দেখবেন যে আপনি স্কিনকে অনেক সুন্দরভাবে মেনটেন করতে পারছেন। আচ্ছা, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমার থেকে প্রভাত মনে হচ্ছে। কি হয়েছে? সমস্যাটা আমার ওই খাওয়া দাওয়াটা আমার কিছু কমে যাচ্ছে, কিছুদিন ধরে লক্ষ্য হচ্ছে খাওয়া দাওয়াটা কমে যাচ্ছে এবং কিছু খেতে গেলে সেটা ভালো লাগছে না, এরকম ব্যাপার। পটি ক্লিয়ার হচ্ছে? পটি মাঝে ক্লিয়ার, মাঝে যা হয়নি এরকম। আচ্ছা, পটিটা যাতে ক্লিয়ার হয় তার জন্য শাকসবজি বেশি করে খেতে হবে, ঠিক আছে? জলের পরিমাণ বাড়াতে হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে টেস্ট লাগছে না, টেস্ট লাগছে না জন্য কি করুন, এখন আমলকি পাবেন, ঠিক আছে? ডেইলি একটা কাঁচা আমলকি চিবিয়ে খাবেন, খালি পেটে খেলে সবচেয়ে ভালো। হ্যাঁ, ডেইলি, ঠিক আছে? কাঁচা আমলকি খেতে পারলে সবচেয়ে ভালো, চিবিয়ে খাবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে ওটা খেয়ে নেবেন প্রথম পাতে। এটা মেনটেন করুন। আর একটা জিনিস করুন, পটিটা যাতে হয় তার জন্য তো বললাম বেশি করে শাকসবজি খাবেন। আর একটা করুন, জিরে, ধনে, মৌরি, ধনে না, জিরে, মৌরি এবং জোয়ান, এই তিনটে একসাথে একটু তাইয়ে নিয়ে সেটাকে মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখে দিন। ডেইলি 1 চামচ করে খাবার পরে ওটা খাবেন, ঠিক আছে? এইভাবে কিছুদিন করুন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। এবং তাই যারা সুস্থ থাকতে চাইছেন, যারা যে কোনো রোগ থেকে সুস্থ হয়ে উঠতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে। আজকের পর্ব এতটুকুই। আপনাদের ধন্যবাদ জানাবো এবং ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।